সংসদ অধিবেশনের প্রথম দিনেই এক নজিরবিহীন সিদ্ধান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং জামায়াতে ইসলামের বেশ কয়েকজন নেতার সংসদ সদস্য বা এমপি পদ বাতিল করা হয়েছে। আজ বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পদের যোগ্যতা ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। জামায়াতে ইসলামী দলটির গুরুত্বপূর্ণ 4 জন নেতার এমপি পদ বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। অতি দ্রুত অবিলম্বেই এই ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে এবং তিনি গণহত্যা চলাকালীন নির্বিকার ভূমিকা রেখেছিলেন। জুলাই রক্তের উপর নির্মিত সংসদে কোনো ফ্যাসিবাদের দোসরের জায়গা হবে না, এটা আমাদের স্থান। চুপ্পুকে ফ্যাসিস্ট হাসিনা নিজ হাতে চয়েস করেছে, সে হচ্ছে হাসিনার সেবাদাস, তার অবস্থান সংসদে হতে পারে না, এই জন্য আমরা ওয়াকাত করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, গতকাল আপনারা দেখেছেন সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে কিভাবে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। এক পর্যায়ে জামায়াত এনসিপি সংসদ থেকে ওয়াকআউট করে এবং তারা সংসদ বয়কট করে বেরিয়ে আসে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের সংবাদ বেরিয়ে আসছে। বিশেষ করে একটি সংবাদ ব্যাপক পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে যে সংসদ অধিবেশনে নিয়ম শৃঙ্খলা ভঙ্গর কারণে এমপি পদ বাতিল হয়েছে নাকি হাসনাত আব্দুল্লাহর। আসলে কি তাই? রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলার কারণে এবং স্লোগান দেওয়ার কারণে আচরণবিধি লঙ্ঘন দেখিয়ে হাসনাত আব্দুল্লাহর এমপি পদকে সত্যিকার অর্থেই বাদ করে দেওয়া হলো, বাতিল করে দেওয়া হলো? না ভাই, এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং গুজব বিভ্রান্তিকর একটি সংবাদ। এটি সংবাদ পুরোটাই মিথ্যা। অনুসন্ধানে জানা গেছে এটি মিথ্যা ছাড় এবং গুজব ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়ি আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমাদের। সংসদ অধিবেশনের প্রথম দিনেই এক নজিরবিহীন সিদ্ধান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং জামায়াতে ইসলামের বেশ কয়েকজন নেতার সংসদ সদস্য বা এমপি পদ বাতিল করা হয়েছে। আজ বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সংসদ ভবনে আজ নতুন মেয়াদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পরপরই এই ঘোষণা আসে। পদের যোগ্যতা ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। জামায়াতে ইসলামী দলটির গুরুত্বপূর্ণ 4 জন নেতার এমপি পদ বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে, যাদের নাম যাচাইধীন। হাসনাত আব্দুল্লাহ ছাত্র আন্দোলনের পর বিশেষ ব্যবস্থায় নির্বাচিত বা মনোনীত হিসেবে আলোচিত ছিলেন। এই ঘোষণার পর সংসদ ভবনের ভেতরে ও বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর অনুসারীরা তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অখ্যাত পোর্টালে দাবি করা হচ্ছে যে সংসদ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি হাসনাত আব্দুল্লাহ এবং জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার এমপি পদ বাতিল করেছেন। বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হলেও অনুসন্ধানে দেখা গেছে এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি গুজব। সংসদ অধিবেশনের শুরুতে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতি যখন তার নির্ধারিত ভাষণ দেওয়ার জন্য ডায়াসে দাঁড়ান, ঠিক সেই মুহূর্তে বিরোধী ও স্বতন্ত্র বেঞ্চের জামায়াতে ইসলামী এবং এনসিপি তীব্র প্রতিবাদ শুরু করেন। অধিবেশন শুরুর পর রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার জন্য প্রস্তুতি নিতেই জামায়াত ও এনসিপির সদস্যরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে পড়েন। তারা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ডায়াসের সামনে চলে আসেন এবং উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন।
রাষ্ট্রপতির উপস্থিতির বিরোধিতা করে তারা সংসদ কক্ষের ভেতরেই বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারী সংসদ সদস্যদের হাতে থাকা প্ল্যাকার্ডে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুর প্রতিফলন দেখা গেছে। তাদের মূল আপত্তির জায়গাগুলো ছিল জামায়াত ও এনসিপি সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের শুরুতেই তার অবস্থানের বৈধতা বা নির্দিষ্ট কোনো প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে স্লোগান দেন। স্লোগান ও হট্টগোলের কারণে সংসদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। স্পিকার বারবার সদস্যদের শান্ত হওয়ার এবং নিজ নিজ আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানালেও বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ চালিয়ে যান। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রপতি তার ভাষণের কিছু অংশ পাঠ করার চেষ্টা করেন, তবে হট্টগোলের কারণে তা বারবার বাধাগ্রস্ত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির ভাষণের সময় এ ধরনের সরাসরি বিরোধিতা সংসদীয় ইতিহাসে এক বিশেষ সংঘাতপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিরোধী সদস্যদের এই আচরণের প্রতিবাদ জানিয়েছেন সরকারি দলের সদস্যরা, যা নিয়ে সংসদে উত্তেজনা বিরাজ করছে। আরও জানতে চোখ রাখুন ডেইলি নিউজ 36-এ। আমার ছেলের সবচেয়ে বেশি যে কথাটা মনে পড়ে, ও গুলিবিদ্ধ হওয়ার ঠিক 10 মিনিট আগে সে বলছিল জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। সে তখনই শেখ মুজিবকে অস্বীকার করেছে, আমরা এখনো তাকে অস্বীকার করি। এই আওয়ামী লীগ সত্যিকার অর্থে এই দেশে কোনো রাজনীতি করেন নাই, সে তাদের মানে পকেট নীতি করেছে, তারা এই দেশের বিরুদ্ধে রাজনীতি করেছে। যার কারণেই সম্ভবত আমার ছেলে, শিশু ছেলেটি তখন সে স্লোগান দিচ্ছিল জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। যদি উনি ভাষণ দিয়ে থাকেন তাহলে আমরা আশা করব বর্তমানে যারা এই সংসদে আছেন, যারা সংসদের বাংলাদেশের পক্ষে তারা কাজ করবেন, তারা নিশ্চয়ই তার ভাষণ শুনবেন না এবং এটা তারা ওখান কি বলবো এটাকে মানে ভাষণ না শুনে তারা ওখান থেকে ফিরে আসবেন, কথা শুনবেন না ওনার, আশা করবো। সত্যিকার অর্থে রাষ্ট্রপতি তো শেখ মুজিবের রাষ্ট্রপতি, উনি শেখ মুজিবকে ভালোবাসেন, উনি শেখ মুজিবের কথায় বলেন। উনি তো এই বর্তমানে যে দেশ, এই দেশ তো শেখ মুজিবের দেশ না, এই দেশ হলো জিয়া রহমানের দেশ, এই দেশ খালেদা জিয়ার দেশ, এই দেশ মেহনতি মানুষের দেশ, এই দেশ ইনসাফের দেশ। সুতরাং এই ইনসাফের দেশে এরকম একজন দুর্নীতিবাজ সভাপতি বা প্রেসিডেন্ট আমরা চাই না। আজকে এখানে এসেছি, আজকে প্রথম অধিবেশন, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। আমাদের দাবি, আমাদের শহীদ পরিবারের দাবি, আহতদের দাবি, এবং আমি আশা করি এটা সর্বসাধারণের দাবি যে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন। আমরা 3টা দাবি নিয়ে এখানে এসেছি। 1, জুলাই সনদ বাস্তবায়ন। 2, আমাদের যে ছেলে মেয়েগুলো হত্যাকাণ্ড করেছে তাদের 1400 শহীদ হয়েছে, এই শহীদের হত্যাকাণ্ডের বিচার চাইতে এখানে এসেছি। এবং বর্তমান যে প্রেসিডেন্ট আছেন, আমাদের এই প্রেসিডেন্টের অপসারণ চাই। এই প্রেসিডেন্টের অপসারণ চাওয়ার জন্য আমরা মূলত এই 3টা দাবি নিয়ে এখানে এসেছি। অতি দ্রুত অবিলম্বে এই ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে এবং তিনি গণহত্যা চলাকালীন নির্বিকার ভূমিকা রেখেছিলেন। গতকালকে বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশন দেখেছেন। আমরা সংসদকে সম্মান জানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অনেক অভিযোগ এবং সমালোচনা থাকা সত্ত্বেও আমরা সংসদে গিয়েছি কারণ জনগণ আমাদেরকে এত কারচুপির পরে আমাদের কয়েকজন সদস্যকে নির্বাচিত করেছে, বিরোধী দলের 11 দলের সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চকক্ষকে বাস্তবায়ন করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই উদ্দেশ্যে, সেই কমিটমেন্ট এবং সেই ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে এই সংসদে আমরা কোনো ফ্যাসিস্টের দোসরকে চাই না, ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিস্টের দোসর মুক্ত আমরা জাতীয় সংসদ দেখতে চাই। কিন্তু গতকালকে আমরা দুঃখজনকভাবে, খুব ভালোভাবে শুরু হলেও, আমরা খুব আন্তরিকতার সাথে পার্টিসিপেট করলেও দেখা গেল যে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেই সংসদের সাথে এক ধরনের প্রতারণাই করা হলো। স্পিকার সাহেবকে আমরা, মাননীয় স্পিকারকে আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতির বক্তব্য বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে, সেই বক্তব্য যাতে আমাদেরকে দিতে দেওয়া হয়, কিন্তু সেটি তিনি না দিয়ে রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দিয়েছেন। ফলস্বরূপ আমরা প্রতিবাদ করে, ওয়াক আউট করে আমরা চলে এসেছি। আমরা আহ্বান জানাবো অতি দ্রুত অবিলম্বে এই ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে এবং তিনি গণহত্যা চলাকালীন নির্বিকার ভূমিকা রেখেছিলেন। প্রিয় ময়মনসিংহবাসী, আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই। আপনাদের এলাকার সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করেছিলেন জুলাই গণ অভ্যুত্থানে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ফ্যাসিস্ট বাহিনীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ আসলে এরকম একটি দল যারা গুপ্ত হামলা, অগ্নি সন্ত্রাস এবং এরকম দাঙ্গা হাঙ্গামা করে রাজনীতি সবসময় টিকে থাকতে চেয়েছিল। তাদেরকে পরাজিত এবং প্রতিহত করেছিল 5ই আগস্ট বাংলাদেশের জনগণ। ময়মনসিংহবাসীর কাছে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি, ময়মনসিংহ এবং বৃহত্তর ময়মনসিংহে আপনারা আওয়ামী লীগকে প্রতিহত করুন। আমরা আইনের শাসনে বিশ্বাসী, ফলে আপনারা পুলিশে ধরিয়ে দেন,
গ্রেফতারের ব্যবস্থা করুন। প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, প্রশাসন যদি ব্যবস্থা না হয় তাহলে কিন্তু জনপ্রতিরোধ গড়ে তুলবে আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বত্র, রাস্তাঘাট, সব জায়গায়। আমরা অপেক্ষা করব কিছুদিন, দেখবো আমরা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট এমপি তারা কি ব্যবস্থা নেয়। এই সাইফুল্লাহর পরিবারকে যে হত্যার চেষ্টা করা হলো, তার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হলো, যদি তারা কোনো ধরনের ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে আমাদের যেটা করণীয় সেটা আমরা করবো। আমরা ঘরে বসে থাকবো না। আওয়ামী লীগ যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় দেশে, তাহলে আমরা প্রতিরোধ থাকবো ইনশাআল্লাহ। আপনাদের 70 শতাংশ সংসদ সদস্য বয়সে তরুণ এবং জীবনে প্রথমবারের মতো সংসদে যাচ্ছে। সুতরাং তরুণদের উপস্থিতি নতুনত্বের একটা নতুনত্ব এনেছে এবং ইনশাআল্লাহ সামনে আরো অনেক চমক আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী যে সংসদ, রোববার যে সংসদ শুরু হচ্ছে, সেই একই সংসদেই রাষ্ট্রপতির যে গত সংসদে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের উপরে প্রায় দীর্ঘ একটা আলোচনা হবে। এখন আপনারা যেহেতু এই রাষ্ট্রপতির ভাষণ ওয়াকআউট করেছেন, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? আগামী সংসদেও কি আপনারা একইভাবে ওয়াকআউট করবেন নাকি অন্য কোনো পরিকল্পনা না, আছে? ইনশাআল্লাহ আমাদের পয়েন্ট হচ্ছে জুলাই রক্তের উপর নির্মিত সংসদে কোনো ফ্যাসিবাদের দোসরের জায়গা হবে না, এটা আমাদের স্থান। চুপ্পুকে ফ্যাসিস্ট হাসিনা নিজ হাতে চয়েস করেছে, সে হচ্ছে হাসিনার সেবা দাস, তার অবস্থান সংসদে হতে পারে না। এই জন্য আমরা ওয়াকআউট করেছি প্রতিবাদ হিসেবে। আলোচনার সময় সংসদ আমরা উপস্থিত থাকবো এবং এই বিষয়ে আমাদের জোরালো এবং শক্ত সমালোচনা আমরা করব এবং সরকারকে আহ্বান জানাবো এই শেখ হাসিনার সেবা দাসকে সরিয়ে বিএনপির ভিতরে অনেক ত্যাগী নেতাকর্মী আছেন, সর্বজন স্বীকৃত শ্রদ্ধ ব্যক্তি আছেন, তাদের কাউকে অবিলম্বে এখানে যেন স্থাপন করা হয়, এটা আমাদের দাবি থাকবে। আর যিনি এখন রাষ্ট্রপতির পদ দখল করে আছেন তাকে আহ্বান জানাবো, আত্মমর্যাদা বোধ যদি থাকে অবিলম্বে পদত্যাগ করুন, না হলে অপমানের সাথে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। শাহাবুদ্দিন চুপ্পু একদম জ্বলন্ত উদাহরণ। এরা ক্ষমতায় থাকার জন্য এদের কোনো চরিত্র বলে কিছু নেই, এরা দেশ পর্যন্ত বিক্রি করে দিতে পারে। যে পাবনায় যে বললো সারা জীবন ছাত্রলীগ করছে, জয় বাংলা, মুজিববাদ, সব বিক্রি। এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমতে রাষ্ট্রপতির নির্বাচন না হওয়া পর্যন্ত বা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। 54তে আছে। এবং আমি আপনাকে একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোর্টে রিট ফাইল করলে কারো বাবার ক্ষমতা নাই এই সরকারকে বৈধতা দেওয়া। ড্যামি ভোট, রাতের ভোটের সংসদে নির্বাচিতদের দ্বারাই তো এই রাষ্ট্রপতি নির্বাচিত। আপনি তো সেটাকে কি বলছেন, ওর কোনো ভোটই না, তাহলে এই রাষ্ট্রপতির তো কোনো ম্যান্ডেটই নাই। তাহলে আপনি তাকে দিয়ে তাহলে এক সাইডে বলবেন বৈধ আর এক সাইডে বলবেন বৈধ না। তাহলে আপনি যদি কনস্টিটিউশন বৈধ বলেন তাহলে আপনি অবৈধ। গতবার কাছে আপনার কাছে আসবো, আর কয়েকটা প্রশ্ন আমার জমা হয়েছে। যারা পেয়েছেন শাহরিয়ার, যদি বলি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আমরা জামায়াতের পক্ষ থেকে বারবার অভিযোগ ছিল এগুলো জাস্ট একটু লোক দেখানো, মানুষকে ভোট কালেকশন করবার জন্য একটা কি বলে মূলা ঝুলানোর একটা অভিযোগ তুলেছে জামায়াতের পক্ষ থেকে। কিন্তু আজকে দেখা গেল যে তারেক রহমান তিনি বলেছেন জনগণকে যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন তা বাস্তবায়ন করতে যাচ্ছেন ফ্যামিলি কার্ড দেওয়ার মতো দিয়ে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সমাজের দর্শক থেকে সালামি শুভেচ্ছা এবং আপনাদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার ভাই যেমন ধন্যবাদ দিলেন জনাব তারেক রহমান সাহেবকে, আমি একটু ধন্যবাদ দিতে চাই, কিন্তু একটু অন্য আঙ্গিকে। অন্য আঙ্গিকটা এটা কেউ বলতেছে না, যেহেতু 12 তারিখে আসতেছে রাষ্ট্রপতি নাকি শপথ পড়াবেন, সেজন্য একটু তাকে একটু ধন্যবাদ দিই। এবং এইটা আওয়ামী লীগের ভাইদের একটু শোনা উচিত মন দিয়ে। সেটা হচ্ছে এই পেপারে, এই কালের কণ্ঠেতেই রাষ্ট্রপতি একটা কি দিলেন, সাক্ষাৎকার দিলেন। চুপ্পু সাহেব কি বললেন ওখানে, যে আমি বন্দি জীবন ছিলাম, আমাকে উপড়িয়ে ফেলে দেওয়া হচ্ছিল এবং বিএনপির সমর্থন না পেলে আমি এখানে থাকতে পারতাম না, আজকে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসছি। ভালো কথা। তারপরে দুইটা কি জায়গায় গেলেন, বক্তব্য দিলেন। একটা বক্তব্যে প্রথম বললেন বাংলাদেশ জিন্দাবাদ, আর একটাতে যে বললেন স্বাধীনতার ঘোষক জিয়া। আমরা যেটা সবাই বলতেছি স্বাধীনতার ঘোষক জিয়া, সংবিধান বলতেছে স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তা আমি এই কথাটুকু এই জন্যই বলতেছি যে জনাব তারেক রহমান এই রাষ্ট্রপতিকে দিয়ে সারা দেশের সামনে আওয়ামী লীগের চরিত্রটা কিরকম সেটা একদম প্রমাণ করে দিলেন এবং সেজন্য তাকে ধন্যবাদ দিলাম। কিরকম প্রমাণ? ক্ষমতায় থাকার জন্য এদের কোনো চরিত্র লাগে না। শাহাবুদ্দিন চুপ্পু একদম জ্বলন্ত উদাহরণ। এরা ক্ষমতায় থাকার জন্য এদের কোনো চরিত্র বলে কিছু নেই, এরা দেশ পর্যন্ত বিক্রি করে দিতে পারে। ও তো আর মানে কি বলবো, যে পাবনায় যে বললো সারা জীবন ছাত্রলীগ করছে, জয় বাংলা, মুজিববাদ, সব বিক্রি। এখন ক্ষমতায় থাকার জন্য যা কিছু করতে পারে। সুতরাং আমরা যারা বলতেছিলাম যে আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয়, সেটা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব প্রমাণ করলেন। আর এই প্রমাণের সুযোগটা কে করে দিলেন? জনাব তারেক রহমান। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু একটা চরিত্রহীন লোককে দিয়ে একটা পবিত্র সংসদ আপনি কুলসিত করেন না। আবার ওই আহ্বান 12 তারিখে তাকে এই সংবিধানে একটি চরিত্রহীন লোককে দিয়ে সংবিধানে বক্তব্য দেন। এবার আপনার জানেন কিনা, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা সাংবিধানিক ধারা অনুযায়ী তিনি বক্তব্য দেন। আচ্ছা, আমি নিজে পার্সোনালি
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখছি, জি। এবং যে চিঠিটা আমি সবাইকে দিছি, সেই চিঠিটা দিয়ে তাকে কি দিছি, তাকে আমি পথ বলে দিছি যে কোন পথে তিনি রাষ্ট্রপতি একদম সংবিধানের মধ্যে থেকে, সেটা কি, সেটা হচ্ছে ভাই ৭৪-৩ বলা আছে স্পিকার ডিপুটি স্পিকার না থাকে। প্রথম তো সংসদ বসবে, সংসদ বসতে গেলে তো একজনকে প্রিসাইড করতে হবে, তাহলে স্পিকার বা ডিপুটি স্পিকার দুজন, স্পিকার তো পদত্যাগ করছে, ডিপুটি স্পিকার জেলে, তো কেউ তো বলতেছে না ডিপুটি স্পিকারকে প্যারোলে মুক্তি দিয়ে ওনাকে কি সংসদে বসানো হবে। তাই বললাম এটা বসানোর দরকার নাই, কারণ এই ৭৪-৩ বলা আছে যে স্পিকার বা ডিপুটি স্পিকার না থাকলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোন সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করবে। তাহলে আপনি যে কোনো একজন সংসদ সদস্যকে তো নির্বাচন করবেন কি হিসাবে, স্পিকার হিসাবে দায়িত্ব পালন করার জন্য। এবার আসেন 49 আসেন বলছে যদি রাষ্ট্রপতি অধিবেশন শুরুর আগে কি নির্বাচন করা যাবে, স্পিকার নির্বাচন? যেহেতু স্পিকার ডিপুটি স্পিকার নাই, সংবিধান বলতেছে যে কাউকে একজনকে ধরে নেন এন্ট্রিমের মতো, আপনি এন্ট্রিম একজনকে কি করে দিলেন, সে হচ্ছে প্রিজাইড ওভার করবে কি অ্যাজ এ কি প্রেসিডেন্ট হিসাবে, মানে স্পিকার হিসাবে। এবার আসেন কি বলছে, স্পিকারের পরে বলতেছে রাষ্ট্রপতি যদি কোনো কারণে, রাষ্ট্রপতি কোনো কারণে, এবং এই কোনো কারণের ব্যাখ্যাটা কিন্তু সংবিধানে দেওয়া নাই, যদি কোনো কারণে সে অক্ষম হয় তাহলে কি হবে, এই 53-1 শারীরিক বা মানসিক অসমর্থের কারণে রাষ্ট্রপতি তার পদ অবসর করে, আচ্ছা না সরি আই বেগ অ্যাপোলজি বলতেছি আপনার, 54-তে রাষ্ট্রপতি পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমতে রাষ্ট্রপতির নির্বাচন না হওয়া পর্যন্ত বা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। 54-তে আছে। তা আপনি তো স্পিকার নির্বাচন করলেন, সেই স্পিকারকে দিয়ে আপনি অধিবেশন শুরু করে সে কি করবেন, ভাষণ দিবেন। এই ধারাতে তো রাষ্ট্রপতি কোনোটাই তার ইয়া নেই, মানে অক্ষমতা নেই। কেন অক্ষমতা হবে? বলছে রাষ্ট্রপতি পদ শূন্য হলে আমাদের রাষ্ট্রপতি আছে, কিংবা অনুপস্থিতি, উপস্থিতি, অসুস্থতা, অসুস্থতা বা অন্য কোনো কারণে, যেহেতু আমরা জুলাই সবাই বলতেছি তাকে দিন না, কি কারণে দিন না, যে কারণে। আরো এখানে একটা জিনিস আছে, কমপ্লিকেসিটা কোথায়, এই রাষ্ট্রপতিকে দিয়ে যদি আপনি দেন তাহলে এই পুরা সংসদটা অবৈধ হয়ে যাবে। এবং আমি আপনাকে একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোর্টে রিট ফাইল করলে কারো বাবার ক্ষমতা নাই এই সরকারকে বৈধতা দেওয়ার। কেন? আমি একটা 1 মিনিটে শেষ করে দিই আপনাকে। আপনি বলতেছেন এই সংবিধানে প্রধানমন্ত্রী যতদিন পদত্যাগ না করবেন ততদিন সে প্রধানমন্ত্রী থাকবেন। এই টুপু সাহেব বললেন কি আমার কাছে পদত্যাগ পত্র নাই, ওপার থেকে হাসিনা বলছেন যে আমি পদত্যাগ করিনি। তাহলে এই সংবিধান করতেছেন, এই সংবিধান অনুযায়ী 2029 সাল পর্যন্ত সে প্রধানমন্ত্রী। কারণ এখানে 55-তে বলে দিচ্ছে কি যে যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করবে। তাহলে আপনি যদি সংবিধানের কথা বলে থাকেন সে পদত্যাগ করেনি, এটা যদি হয়ে থাকে, তা আমি একটা উদাহরণ দিই যে একটা মায়ের যদি 2টা সন্তান হয়, যমজ সন্তান, তাহলে আপনি একটাকে বৈধ আর একটাকে অবৈধ বলতে পারবেন? রাষ্ট্রপতির নির্বাচনকে যদি আপনি বৈধ বলেন তাহলে আপনি স্বৈরাচার হোক, ফ্যাসিস্ট হোক, মনস্টার হোক, যাই হোক, হাসিনাকে তাহলে আপনি ভোটের মাধ্যমে চেঞ্জ করতে হতো, আন্দোলনের মাধ্যমে না। কারণ আপনি তো কনস্টিটিউশন বলতে, কনস্টিটিউশন তো আন্দোলনের মাধ্যমে কি পরিবর্তন করার কোনো সুযোগ আছে? তা তো নাই। তাহলে আপনি আন্দোলনের মাধ্যমে প্রাইম মিনিস্টারকে সরায় দিবেন, কিন্তু ওই আন্দোলনের ফসল যে ফ্যাসিস্ট রিজিম থেকে আপনি আবার কি বলতেছেন, ড্যামি ভোট, রাতের ভোট, রাতের ভোটের সংসদে নির্বাচিতদের দ্বারাই তো এই রাষ্ট্রপতি নির্বাচিত। আপনি তো সেটাকে কি বলছেন, ওর কোনো ভোটই না, তাহলে এই রাষ্ট্রপতির তো কোনো ম্যান্ডেটই নাই। তাহলে আপনি তাকে দিয়ে তাহলে এক সাইডে বলবেন বৈধ আর এক সাইডে বলবেন বৈধ না। তাহলে আপনি যদি কনস্টিটিউশন বৈধ বলেন তাহলে আপনি অবৈধ। এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন করে রেখে যায়, সেটা হচ্ছে আপনি অবৈধের কথা বলছেন, প্রেসিডেন্ট অবৈধ বা সরকার অবৈধ বিষয়গুলো বলছেন সংবিধানের আলোকে, কিন্তু ডক্টর শাহদিন মালিক তিনি বলেছেন যে যারা সংসদ সদস্যের পদে শপথ করার পর সংবিধান সংস্কার পরিষদে যারা শপথ গ্রহণ করেছেন তাদের সদস্য পদটা অবৈধ হয়ে গেছে। আচ্ছা, এইখানে হচ্ছে সমস্যাটা কি, মানে উইথ ডিউ রেসপেক্ট, উনি আমাদের অনেক কথা হলো এই যে রাষ্ট্রপতি, আসবো না আপনার এই ফ্যামিলি কার্ডের কথাটা বলে দিই, ফ্যামিলি এক লাইনে বলি। ফ্যামিলি কার্ডটা নতুন না ভাই, যদি এই যে কথাটা আপনারা বললেন না, ফ্যামিলি কার্ড হচ্ছে পুনর্বাসন। কারণ ফ্যামিলি কার্ড 2023 সালের নভেম্বর মাসে আপনি 1 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল। তো আওয়ামী লীগের টিসিবির মাধ্যমে অসমাপ্ত কর্মসূচিকে আপনি নতুন করে কি করলেন, পুনর্বাসন করলেন। যেটা আমরা বলতেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির মাধ্যমে পুনর্বাসন হচ্ছে, আওয়ামী লীগের আর পুনর্বাসন করার দরকার নেই। তো ফ্যামিলি কার্ডও তাই হচ্ছে। দ্বিতীয় কথা বলেন, আপনি পার্লামেন্ট এখনো বসেনি, আপনি ফ্যামিলি কার্ড এখন দিলেন কেন? আপনি যদি জুলাই সনদ নিয়ে বলতেছেন আলোচনা করতে হবে, তারপর জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কি হবে না, আপনি অ্যাবসলিউট মেজরিটির ভিত্তিতে, আপনার ইশতেহারে আছে, আপনার ইশতেহারের আগে আপনি পাইছেন 49% ভোট, 60% ভোট দিচ্ছে কি হায়ের পক্ষে। তাহলে জুলাই সনদ বাস্তবায়নের বেলায় আপনার সংসদে আলোচনা করতে হবে, আর এই ফ্যামিলি কার্ডের বেলায় আপনি সংসদ শুরু হওয়ার আগে দেওয়া শুরু করে দিলেন। আর যখন সারা পৃথিবীতে একটা ক্রাইসিস, সারা পৃথিবীতে আপনার রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি তেলের এখনো আসার সময় দেখলাম কি বিশাল বিশাল লাইন, সামনে ইরি মৌসুম, আপনি এই সময়টাকে তো কন্টিনিউ করা অসম্ভব, দেউলিয়া হয়ে যাবেন আপনি। 2026 সালের 12ই মার্চ
জাতীয় সংসদের চার দেয়ালের ভেতর গতকাল যা ঘটল তা কি নিছকই কোনো সাধারণ সংসদীয় প্রক্রিয়া, নাকি জুলাই বিপ্লবের শহীদদের লাশের উপর দাঁড়িয়ে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার নীল নকশা মঞ্চায়িত হলো? অভিভাবক হিসাবে তিনি সামান্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের। বিরোধী দলকে খোদ ডেপুটি স্পিকারের পদ সেধেও কেন শেষ পর্যন্ত ফিরিয়ে নিল তারা? কেন মাত্র 30 মিনিটের জন্য রহস্যজনকভাবে থমকে গিয়েছিল পুরো রাষ্ট্রযন্ত্র? আর পর্দার আড়ালে বসে কার ইশারায় পাল্টে গেল পুরো দাবার ছক? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের গল্প, যা শুনলে খোদ রাজনীতির বোদ্ধাদেরও গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা জানাবো কেন জামায়াত ইসলামী ক্ষমতার লোভ পায়ে ঠেললো, কেন তারা ডেপুটি স্পিকারের মতো লোভনীয় পদ প্রত্যাখ্যান করলো, আর কেনই বা রাষ্ট্রপতির মুখের উপর বয়কটের মতো চরম অপমান ছুড়ে দিল বিরোধী দল। মার্চের এই তপ্ত রোদে যখন সারা দেশ এক নতুন রাজনৈতিক ভোরের অপেক্ষায়, ঠিক তখনই সংসদ ভবনের করিডরে দানা বাঁধছিল এক গভীর রহস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নিয়ম অনুযায়ী স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা। বাতাসে জোর গুঞ্জন ছিল সরকার এক মহা উদারতার পরিচয় দিতে যাচ্ছে। তারা বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের পদটি ছেড়ে দেবে, এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল সবখানে। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল এক বিশাল ভেলকি। খোদ সরকারি দলের ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করা হলো। সরকারের পক্ষ থেকে বলা হলো বিরোধী দল নাকি কোনো নামই প্রস্তাব করেনি, কিন্তু এই নাম প্রস্তাব না করার পেছনে যে এক হিমশীতল সত্য লুকিয়ে আছে তা কি আপনারা জানেন? ঘটনার শুরু আসলে তার আগে 11 মার্চ বুধবার জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে বজ্রকণ্ঠে সরকারের সাজানো এই নীল নকশা ভেঙে চুরমার করে দেন। তিনি সাফ জানিয়ে দেন, জামায়াত কোনো খণ্ডিত অধিকার বা পিসমিল সুযোগ চায় না। তাদের এই অনড় অবস্থানের মূল ভিত্তি হলো সেই ঐতিহাসিক জুলাই সনদ। ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে লেখা এই সনদে স্পষ্ট বলা ছিল ডেপুটি স্পিকারের পদটি হবে বিরোধী দলের অধিকার। কিন্তু জামায়াতের অভিযোগ, সরকার এই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করে কেবল একটি পদের টোপ দিয়ে তাদের মুখ বন্ধ করতে চেয়েছে। তারা চেয়েছিল এই সনদের পূর্ণাঙ্গ প্রতিফলন, কোনো খুচরো আপোষ নয়। সরকার আসলে জুলাই সনদ নিয়ে এক চরম গড়িমসি শুরু করেছে। তারা বাইরে দেখাতে চাইছে যে তারা সনদ মানছে, কিন্তু ভেতরে ভেতরে ক্ষমতার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিজেদের হাতে কুক্ষিগত করে রাখতে চাইছে। জামায়াত যখন এই ফাঁদ ধরতে পারলো, তখনই তারা এই পদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়। এটি শুধু একটি পদ ফিরিয়ে দেয়া ছিল না, এটি ছিল এক ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিবাদ। কিন্তু সরকার কেন এমন ঝুঁকি নিল? এর পেছনে রয়েছে এক গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পশ্চিমা শক্তিগুলোর কাছে সরকার প্রমাণ করতে চায় যে তারা একাই রাষ্ট্র পরিচালনায় সক্ষম এবং তারা কোনো ধর্মভিত্তিক ডানপন্থার উপর নির্ভরশীল নয়। অন্যদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে সংস্কারের কাজ শুরু করেছিল, সেই সংস্কারের গতি কিছুটা ধীর করে দ্রুত নিজেদের ক্ষমতার ভিত শক্ত করতে চাইছে বর্তমান সরকার। রাজনীতির এই অন্ধকার গলি খুঁজির আরো গভীরে প্রবেশের আগে এবং সেই রহস্যময় 30 মিনিটের পেছনের সত্য জানার আগে একটি কথা, পর্দার আড়ালের এমন সব রক্তহীন করা সত্য ও রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থনই আমাদের এই সত্য উন্মোচনের লড়াইয়ের সাহস যোগায়। এবার আসা যাক সেই রহস্যময় 30 মিনিটের কথায়। সংসদ কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন শেষ হতেই হঠাৎ ঘোষণা এলো সংসদ 30 মিনিটের জন্য মুলতবি। কেন এই অদ্ভুত বিরতি? পর্দার আড়ালে তখন কার সাথে কার টেলিফোনে বাক বিতণ্ডা চলছিল? আসলে এই 30 মিনিটে সরকারি দলের উচ্চ পর্যায়ে এবং বিরোধী দলের মধ্যে চলছিল এক শেষ মুহূর্তে রফাদফা। সরকার চাচ্ছিল জামায়াত যেন তাদের বিরোধিতার সুর কিছুটা নরম করে, কিন্তু ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদের প্রশ্নে এক চুলো লড়তে রাজি হননি। ফলে এই 30 মিনিটে নির্ধারিত হয়ে যায় যে আগামী দিনের সংসদ হতে যাচ্ছে এক সংঘাতপূর্ণ ময়দান। সরকার এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলো। সংসদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখলো, আবার জনগণকে বোঝাতে চাইলো যে জামায়াতকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা নেয়নি। তবে গতকালের এই সংসদীয় নাটকের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটে যায় যখন অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণের সময় ঘনিয়ে আসে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিরোধী দল এক নজিরবিহীন ও রক্তহীন করা পদক্ষেপ নেয়। তারা ফ্যাসিস্ট হাসিনার দোসর হিসেবে পরিচিত এই রাষ্ট্রপতির ভাষণ পুরোপুরি বয়কট করে। সংসদ কক্ষ থেকে একযোগে ওয়াকআউট করে বেরিয়ে এসে তারা স্পষ্ট জানিয়ে দেয়, জুলাই বিপ্লবের খুনিদের এই পরোক্ষ সহযোগীকে তারা কোনোভাবেই রাষ্ট্রের অভিভাবক হিসেবে মানে না। এই বয়কট কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল বঙ্গভবনের সেই বিতর্কিত বাসিন্দার প্রতি চরম অনাস্থা। যে শাহাবুদ্দিন চুপ্পু একসময় যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং আওয়ামী ফ্যাসিবাদের মদদে এই সর্বোচ্চ পদে বসেছিলেন, তাকে মেনে নিতে অস্বীকার করেছে বিরোধী দল। জুলাই গণহত্যার সেই ভয়ঙ্কর দিনগুলোতে যখন রাজপথ ছাত্র জনতা রক্তে ভাসছিল, তখন এই রাষ্ট্রপতি খুনিদের হাত থেকে মজলুমদের বাঁচাতে কোনো ব্যবস্থাই নেননি। তার সে নীরবতা ছিল আসলে খুনিদের প্রতি এক নীরব সমর্থন, যা সরাসরি রাষ্ট্রদ্রোহিতার শামিল।
শুধু তাই নয়, বিদেশি পাসপোর্ট গ্রহণ এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযুক্ত একজন ব্যক্তির এই পদে থাকার কোনো নৈতিক অধিকারই আর অবশিষ্ট নেই। গতকাল খোদ জাতীয় সংসদে তাকে বয়কটের মাধ্যমে ইমপিচমেন্ট বা অভিশংসনের দাবি আরো জোরালো হলো। প্রশ্ন হচ্ছে, এই বয়কটের পর বঙ্গভবনে সেই মাস্টার মাইন্ড কি স্বেচ্ছায় বিদায় নেবেন, নাকি ইতিহাসের এক নির্মম পরিণতির মুখোমুখি হবেন? গতকালকের এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতির জন্য এক অশনি সংকেত। জামায়াতের এই আত্মত্যাগ এবং ক্ষমতার লোভ প্রত্যাখ্যান করা প্রমাণ করে যে তারা রাজপথের শক্তির সাথে কোনো আপোষ করবে না। তারা যদি সরকারের প্রতিটি পদক্ষেপে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অনড় থাকে, তবে আগামী দিনগুলোতে বর্তমান সরকারকে এক মহা অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, বিচার বিভাগের সংস্কার এবং জুলাই বিপ্লবের শিকার পরিবারগুলোর পূর্ণাঙ্গ পুনর্বাসন, এই প্রতিটি ইস্যুতে সরকারকে এখন কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সরকার যদি এই দাবিগুলো এড়িয়ে কেবল পদবি বিলিয়ে শান্ত থাকতে চায়, তবে দেশের রাজনীতিতে এক ভয়াবহ অস্থিতিশীলতা ফিরে আসা কেবল সময়ের ব্যাপার। তারিখটা মনে রাখবেন, 12ই মার্চ। এই দিনটি হয়তো আগামী দিনের রাজনীতির গতিপথ নিয়ন্ত্রণ করে দিল। ক্ষমতার চূড়ান্ত বিচ্ছেদ নাকি জুলাই সনদের পবিত্রতা রক্ষা, কোন দিকে এগোচ্ছে আমাদের বাংলাদেশ? আগামী দিনগুলোই বলে দেবে এই রাজনৈতিক দাবার চালের শেষ পরিণতি কি। বাংলাদেশের রাজনীতির এই জটিল সমীকরণ এবং প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনার পেছনের আসল সত্য জানতে চোখ রাখুন আমাদের গল্প নিউজের পর্দায়। ভিডিওটি শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই, এমন সব নির্ভীক ও বিশ্লেষণধর্মী খবর নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আমাদের। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগতভাবে আপনারা কি বলতে চান, আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করবেন আপনারা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে, অনেক ধরনের কথা বলছে। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, কালকে আপনারা দেখতে পেরেছেন কিভাবে তার দারাজ কণ্ঠে বাঘের মতো গর্জন দিয়ে সে প্রতিবাদ করেছে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে, রুখে দাঁড়িয়েছে। রাজপথ থেকে সংসদ, প্রতিটি জায়গায় অন্যায়ের বিরুদ্ধে সরব এবং প্রতিবাদী কণ্ঠ হাসনাত আব্দুল্লাহ। এই জন্যে মানুষ ভালোবেসে তাকে ক্যাপ্টেন উপাধি দিয়েছে। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আপনারা কি বলবেন, আপনাদের মতামত ওপিনিয়ন কি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক। এবং একই সাথে আপনারা এটি জানাবেন যে আপনারা কি চাচ্ছেন, এনসিপি জামাত যেই রাষ্ট্রপতি অপসারণের যেই দাবি তুলেছে, আপনারা কি চান যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হোক? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং রাষ্ট্রপতিকে অপসারণ করা উচিত মনে করেন কেন বা মনে করেন কিনা সেটিও কমেন্টে বিস্তারিত উল্লেখ করবেন। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।